প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হানা দিয়েছিল দুদক, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। কারণটা একটাই, বিভিন্ন ফাঁকফোকরে কি কি দুর্নীতি হয়েছে সেগুলোর বেশ কিছু তথ্যপাত্র তাদের কাছে থাকায় সেগুলো তদন্ত কাজ তারা শুরু করেছেন। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য, যেহেতু আর্থিক অনেক দুর্নীতির ব্যাপার আছে, সবচেয়ে ভালো যিনি এই কাজগুলো করেছেন গত ওভার দ্য ইয়ার্স, ইট মিনস প্রায় 20 বছরের মতো, 30 বছর আমাদের ছোটোকাল থেকে যার রিপোর্টিং দেখে বড় হওয়া শামীম চৌধুরী ভাইকে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। স্বাগত আমাদের স্টুডিওতে শামীম ভাই। আপনার এই যে প্রেইজিং একটা রোলে আপনাকে বলা, বা আপনি যে এত কাজ করেছেন বিসিবির এই ব্যাপারটা নিয়ে, সেটা মনে হয় একটু পেইড অফ হলো না, মানে দুদকের এটার মাধ্যমে? আসলে বর্ষণ একটু বাড়িয়েই বলেছে। আমি এটা চেষ্টা করতাম সবসময় যে আসলে শুধু ক্রিকেট বোর্ড নয়, পুরো ক্রীড়াঙ্গনে কোথাও যদি আপনি আর্থিক অনিয়ম হয় বা অন্য কোনো কিছু, যেটা হচ্ছে আপনি প্রক্রিয়া যথাযথ অনুসরণ না করে যে কাজগুলো হয়, এই বিষয়গুলোর দিকে আমি নজর দিতাম। আমি জানতাম যে হয়তোবা ম্যাচ রিপোর্ট বা অন্য সাইড স্টোরিতে আমি হয়তোবা অনেকের সাথে পারবো না বা কারো কারোর সাথে পারবো না, তাহলে আমাকে বিকল্প কোনো একটা ওয়ে খুঁজতে হবে যেখান থেকে আমাকে আলাদা করা যায়। এবং আমি আপনাদের সবার দোয়ায় এ পর্যন্ত ডিআরইউ অ্যাওয়ার্ড 6 বার পেয়েছি এই অনুসন্ধানে রিপোর্ট করে, এই ফিনান্সিয়াল করাপশন লিখেই আর কি। তো দুদকের এই হানাটা কেমন, মানে আপনার অবজারভেশনটা কি? দেখুন, আসলে এটা বর্তমান সরকার, মানে এটা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা আসার পরে বর্তমান সরকার কিন্তু মাত্র 3 মাসের মধ্যে আপনার দেশের বিভিন্ন সেক্টরের দুর্নীতি অনিয়ম নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করেছে। শ্বেতপত্র একটা প্রণয়ন কমিটিও ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে কিন্তু তারা কোনো দুর্নীতি অনিয়ম জমা দেয়নি আমার যতটা জানা মতে। ইভেন আমি জানি না, আমি টিআইবিতে আপনার আমাদেরই এক স্পোর্টস রিপোর্টার কাজ করেন, ওনার ইভান ইকরাম নামে, এবং আরও একজন আছেন, সেটা হলো তৌহিদ ভাই। উনি আগে মাছরাঙা টেলিভিশনের আপনার চিফ রিপোর্টার ছিলেন, উনি টিআইবি ডিরেক্টর পদমর্যাদায় চাকরি করছেন। আমি কিন্তু ওনাদের কাছে অনেকবার গেছি, কথা বলেছি, এবং আমি চেয়েছিলাম টিআইবির মাধ্যমে এই দুর্নীতির, মানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুর্নীতির তদন্ত হোক, অনিয়মটা আসুক, তাহলে আর একটু বেশি আপনার গ্রহণযোগ্যতা পেত। কিন্তু তেমন আগ্রহ দেখিনি। এটা সময় ক্ষেপণ করেছে নানাভাবে। আমি বিসিবিও তার দায় এড়াতে পারে কিনা যে 8 মাসে ফারুক আহমেদ যখন দায়িত্ব নিয়েছেন তারপর থেকে যে এত সময় লাগলো? হ্যাঁ, ফারুক ভাই কিন্তু তার যে অভিষেক, যেটা হচ্ছে উনি যেদিন ক্ষমতা আসলেন, সরকার তো 8 তারিখে, 8ই আগস্ট ক্ষমতা আসছে গত বছর, উনি আসছেন হলো 21 তারিখে। 21 তারিখ ক্ষমতা আসার পর আপনি নিশ্চয়ই অবগত আছেন, আপনি ছিলেন সেই প্রেস কনফারেন্সে, যেটা হচ্ছে শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্সে। ওইখানে কিন্তু প্রশ্ন উঠেছিল যে ক্রিকেট বোর্ডের যে আপনার বিগত কমিটি, বিশেষ করে হচ্ছে পাপন ভাইয়ের নেতৃত্বাধীন যে 3টা কমিটি গেছে 12 বছর, তারা যে ক্রিকেট বোর্ড চালিয়েছে, সেখানে বেশ কিছু অস্বচ্ছ কিছু আছে, আর্থিক দুর্নীতি অনিয়ম এগুলো নিয়ে। সেই অনিয়ম দুর্নীতি উনি একটা তদন্ত করবেন, উনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং এর জন্য কিন্তু একটা নিরপেক্ষ অডিটর নিয়োগ করা হবে, অডিট কোম্পানি নিয়োগ করা হবে, সেই আশা আমাদেরকে প্রত্যাশা দেখিয়েছিলেন। কিন্তু বাস্তবে কিন্তু উনি সেটা করতে পারেননি। আজ 8 মাস পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করেছি, এই ব্যাপারে কোনো, মানে ক্রিকেট বোর্ড গ্রহণযোগ্য কোনো কিছুই দেখাতে পারেনি। এই ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে সরকারের যে ভাবমূর্তি, এই জায়গাটা কিছুটা ক্রিকেট বোর্ডের মাধ্যমে কিছুটা হলেও এখানে ধাক্কা খেয়েছে। বিসিবির তৎকালীন পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল, যিনি শেখ পরিবারের সদস্য, তিনি করেছিলেন এই আয়োজন। বিসিবির কনসার্ট আয়োজনের ব্যয়, টিকিট বিক্রির আয় ব্যয়ের কোনো কাগজপত্রেরই ধার ধারেননি। সব মিলিয়ে এক আয়োজনে 20 কোটি টাকার বেশি দুর্নীতির গন্ধ পাচ্ছে দুদক। যেখানে সবশেষ বিপিএলের এক আসরে টিকিট বিক্রি হয়েছে 13.5 কোটি টাকা, সেখানে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আমলের 8 আসর মিলিয়ে টিকিট বিক্রি দেখানো হয়েছে 15 কোটি। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। মুজিব 100-এ অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং, এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয় নাই, না দেখায় সামহাও এটা সরানো হয়েছে বা কিছু, এরকম একটু অভিযোগ পাইছে।
এছাড়া দুদকের সন্দেহের তালিকায় আছে ঢাকার তৃতীয় বিভাগ লিগে দল নির্বাচনের দুর্নীতি, বাছাই পর্ব না করে জালিয়াতির মাধ্যমে নিজেদের মালিকানাধীন ক্লাবগুলোকে জেতানোর সব বন্দোবস্ত করেন কয়েকজন সাবেক পরিচালক। এমন তথ্য নিয়েও তদন্ত করছে দুদক। জানা গেছে বেক্সিমকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শায়ন এফ রহমান, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও দুদকের তদন্তের জালে আছেন সাবেক 2 বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও খালেদ মাহমুদ সুজন। আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করতো ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে মানে 60টা টিম অ্যাপ্লাই করেছে? এটা হয়তোবা কিছু কারণ আছে, আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা। এই তদন্ত কাজে বোর্ড সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দুদককে। তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওরা চেয়েছেন, আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। প্রায় 2 ঘন্টা মিরপুরে বিসিবির কার্যালয়ে বিভিন্ন বিভাগ ঘুরে প্রাথমিক তদন্ত কাজ শেষ করেন দুদকের 3 কর্মকর্তা। শামীম ভাই, এটা অক্টোবরে সম্ভবত এই মামলা রুজু হয়েছিল যদি ভুল না করে থাকি। এটা আসলে মামলা আকারে গৃহীত হয়েছে একটু পরে। আপনার অক্টোবরে যেটা হয়েছে সেটা হচ্ছে অভিযোগ আকারে এটা ক্রিকেট বোর্ডে গেছে এবং আপনার এটা গত মাসেই এটা অধিকতর তদন্তের জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, দুদকে কিন্তু অনেক ধরনের অভিযোগ পড়ে, সে অভিযোগ যদি সুনির্দিষ্ট তারা না মনে করেন সেটাকে গ্রহণ করেন। আপনি নিজেও জানেন যে দুদকে এর মধ্যে কিন্তু যে সাবেক যারা ছিলেন অর্থাৎ দুদক কমিশনার, সচিব সব কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ করেছে, কারণ তাদের কিছু কাজে সরকার, বর্তমান সরকার অবহেলা দেখেছে বলেই কিন্তু চেঞ্জ। আমার কেন যেন মনে হয় যে তারা যদি অ্যাক্টিভ থাকতেন তাহলে এই যে বিসিবির যে দুর্নীতি অনিয়ম যেটা যে অভিযোগ আকারে জমা পড়েছে সেটা কিন্তু আরও আগেই এটা আপনি প্রকাশ্যে আসতে পারতো তদন্ত কাজটা। এখানে একটু বলে রাখি, সেটা হলো যে এখানে বলা হচ্ছে যে 3টা অভিযোগের কথা, জি, কিন্তু আমার যতটা জানি তারা আজকে 3টা অভিযোগ নিয়ে গতকালকে তারা অনুসন্ধান চালিয়েছেন, কিন্তু আমি যতটা জানি যে দুদকের কাছে যে অভিযোগটা জমা পড়েছে তাতে কিন্তু 3টা না 22টা 23টা সম্ভবত অভিযোগ আছে। অভিযোগের পাহাড়। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন যদি আপনি সেই অভিযোগগুলো আপনি যদি নতুন করে আপনি রিভাইজ করতে যান সংখ্যাটা আরও বাড়বে। 43-44টা অভিযোগ আপনি পেয়ে যাবেন যে সুনির্দিষ্টভাবে প্রত্যেকটা জায়গায়। যেমন ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে প্রক্রিয়াগত অসঙ্গতি। ধরেন আপনি এখানে যে বললো ওরা, আমার মনে হয় যে আপনার এনটিভির মাধ্যমে দুদককে নোটিশ করার একটা সুযোগ আছে, যেহেতু আমাকে ডেকেছেন, আমি এটা নিয়ে অনেক বেশি কাজ করেছি। সেটা হলো শেখ সোহেল, আপনি এখানে 2টা জিনিস দেখিয়েছেন। আপনি এক হচ্ছে যে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর নামে যে কনসার্ট হয়েছে, AR রহমানের কনসার্ট, সেই কনসার্টের একটা তারা তীব্র একটা অনিয়ম এটা খুঁজে পেয়েছে, যেটা বলা হচ্ছে যে এখান থেকে অ্যারাউন্ড 19 কোটি টাকা সরে গেছে। আর হচ্ছে আরেকটা বলা হচ্ছে যে আপনার টিকিট বিক্রির যে একটা প্রক্রিয়াটা চরম একটা অসঙ্গতি। আমি 2টা বিষয় নিয়ে একটা সামারি দিতে চাচ্ছি। সেটা হচ্ছে 2টা প্রক্রিয়ার সাথে জড়িত ক্রিকেট বোর্ডের একজন পরিচালক, তিনি কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান ছিলেন, BPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, তিনি হচ্ছে শেখ সোহেল। আপনি খেয়াল করে দেখেন যে কতটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তার কোম্পানি যে তার প্রতিষ্ঠান মিউজিক সুপারস্টার এই কাজগুলো করেছেন, এবং যেখানে আপনি এখানে কিন্তু ক্রিকেট বোর্ডের অনেক ডিরেক্টর আছেন, আপনি ফ্রেড করছে কারা ধরতে হবে তো, যে কার প্রতিষ্ঠানের নামে ফ্রেড করে এই যে তাদের যে যন্ত্রপাতিগুলো আনছে, নিছে, এয়ারক্রাফট ভাড়া করছে, টোটাল প্রক্রিয়াগুলো দেখলে আপনি জানেন এমনও ঘটনা আছে, আমি তো জানি যেটা, সেটা হলো কি শুধু আর্টিস্টদের খাওয়ার নামে 70 লাখ টাকা বিল দেখাইছে একদিনে। আপনি যেগুলো অবিশ্বাস্য ব্যাপার, আপনি এগুলো কল্পনা করতে পারবেন না। এবং যে বলতেছে না, দেখেন এই যে সিও দেখলো, আমি অবাক হয়ে গেলাম। প্রতিটা ক্রিকেট বোর্ড দেখবেন একটা জিনিস, পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল কিন্তু এমনি নর্মাল মিটিংয়ের একটা বিশাল অংশে থাকে পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল। শামীম ভাই, আমরা আসতেছি, আমরা এই ব্যাপারে আসবো। আমরা আসলে ইফতেখার রহমান মিঠু ভাই, মানে যিনি চেয়ারম্যান মিডিয়া কমিটি বিসিবি বোর্ড পরিচালক, মিঠু ভাই আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমরা আসলে ভার্চুয়ালি ওনার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এটা বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে আপনার বক্তব্যটা খুব জানা জরুরি। এটা কতটুকু এম্বারেসিং দুদকের এরকম মানে আপনাদের ওখানে যাওয়া, বিসিবির তথ্য তালাশ করা, বিং দ্য বোর্ড ডিরেক্টর কতটুকু আনকমফোর্টেবল অবস্থায় আছেন এই মুহূর্তে?
এখানে তো আনকমফোর্টেবল সিচুয়েশন না, এটা যেহেতু একটা অভিযোগের ভিত্তিতে, এটার একটা অভিযোগের ভিত্তিতে এই দুদক আমাদের অফিস ভিজিট করেছে, তো আমরা ওয়েলকাম করি যে ওনারা আমরা পুরো সহযোগিতা করব। ওনারা যেসব ইনফরমেশন চেয়েছে, বিসিবি ইজ ভেরি ক্লিয়ার যে we will cooperate with them and provide all information whatever they require for a সুষ্ঠু investigation. কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট পরিচালক, সাবেক অধিনায়ক, অনেকের ব্যাপারে এই কথাগুলো ঘুরে ফিরে আসবে। খালেদ মাহমুদ সুজন তো একটা আইকনিক ব্যাপার ছিলেনই, কিন্তু আকরাম খানও এটার থেকে খুব দূরে ছিলেন বলে আমার মনে হয় না, কারণ আমাদের অবজারভেশন তা বলে না। এই যে যদিও তৃতীয় বিভাগের ক্রিকেটের বাছাই পর্বের সঙ্গে সাবেক অধিনায়ক হিসেবে বা বোর্ড পরিচালক হিসেবে তাদের সংশ্লিষ্টতা কতটুকু, এটা আমরা ঠিক নিরূপণ করাটা খুব কঠিন ব্যাপার। এখানে তো আসলে স্টেক হোল্ডার হিসেবে নাজমুল হাসান পাপন, শায়ান এফ রহমান ছাড়াও আরও অনেকে আছেন তার বন্ধুবান্ধব বা আরও ইয়েতে। তো এইটা নিয়ে আপনার অবজারভেশনটা কি? আপনি তৃতীয় বিভাগের কথা যেটা বলছেন সেটা হলো 2014-15 মানে মৌসুম থেকে শুরু করে 2023-24 মৌসুম পর্যন্ত এই জায়গাটা ছিল চরম অনিয়ম। এখানে আসলে আপনি তখন যারা বোর্ড, বিশেষ করে সিসিডিএমের চেয়ারম্যান ছিলেন, তারা দায়িত্ব এড়াতে পারবেন না। তারা যদি বলেন যে উপর মহলের চাপে তারা করতে বাধ্য হয়েছে, তারপরও তাদেরকে কিন্তু অভিযোগের আপনি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনি গাজী পাপ্পার কথা বলছেন? হ্যাঁ, আমি শুধু উনি না, আপনি এটা গাজী গোলাম মর্তজা পাপ্পা থেকে শুরু হয়েছে, এটা পরবর্তীতে আপনার না, আপনি শুরুটা হয়েছে আপনি আজম নাসিরকে দিয়ে, পরবর্তীতে গাজী গোলাম মর্তজা পাপ্পা, এবং সর্বশেষ আপনার যে আপনার আছেন অর্থাৎ আপনি সালাউদ্দিন সাহেব, উনি এড়াতে পারবেন না। আমি আপনাকে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনি প্রক্রিয়াটা কি, ক্রিকেট বোর্ড হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আপনি কোয়ালিফাইং থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেটকে আপনার একটা এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে যারা যেন ঢাকার বাইরে কোনো ক্লাবকে না সুযোগ দেওয়া হয়। দৃষ্টান্ত এটা ভালো ছিল উদ্যোগটা, কিন্তু করেছে কি জানেন, 2টার বেশি যেন অংশগ্রহণ করতে না পারে তার জন্য প্রথমে করা হলো যে 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা আপনি এন্ট্রি ফি দেওয়া হলো, সেটা ব্যাংকে পে অর্ডারের মাধ্যমে টাকা দিতে হবে, ভালো কথা। কিন্তু এখানে একটা প্রথম শর্ত ছিল, সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধন থাকতে হবে ক্লাবের। তারপরে যে প্রত্যেকটা ক্লাবের একটা কমিটি থাকতে হবে এবং নিজস্ব ক্লাব ভবন থাকতে হবে। খেয়াল করে দেখেন না, অদ্ভুত যুক্তি, ভালো কথা। যেই ক্লাবগুলোকে আপনি 2014-15 থেকে শুরু করে আপনি 2023-24 পর্যন্ত যাদেরকে এন্ট্রি করিয়েছেন, মানে আপনি প্রথম 10 বছর করছেন 2টা করে ক্লাবকে, প্রথম 8 বছর করছেন 2টা করে ক্লাবকে, পরবর্তী 2 বছর করছেন আপনি 4টা করে ক্লাবকে। অর্থাৎ আপনি ওই জায়গাটা দেখেন, একটি ক্লাবেরও নিবন্ধন জমা দেয়নি, তারা নিবন্ধনের আবেদন পর্যন্ত করে নাই। আপনি খেয়াল করে দেন কমিটিগুলোর নাম দেখেন, এক শায়ান এফ রহমান 4টি ক্লাবের প্রেসিডেন্ট, মানে যে 4টি ক্লাব উঠেছে, আপনি কারা হয়েছে, শায়ান এফ রহমান, তারপরে খালেদ মাহমুদ সুজন, তারপরে হচ্ছে ডাক্তার IS মল্লিক, তারপর দাজবাল জিকরুল হক আকাশ, তারপরে হচ্ছে ওমর রতন, মানে পুরো একটা সিন্ডিকেট। বেসকিমকো এবং তাদের বাইরে কোনো ক্লাবকে এন্ট্রি করতে দেওয়া হয় নাই। 2টা করে ক্লাব টসের মাধ্যমে প্রথম 2 আসরে টসের মাধ্যমে চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারিত হয়েছে, ওই 2টা ক্লাবই কোয়ালিফাই করছে। এই প্রক্রিয়াগুলো করতে করতে তারা 2024-এ এসে গঠনতন্ত্র সংশোধন করেছে, যে সকল ক্লাবকে উন্মুক্ত করে দিয়েছে কাউন্সিলরশিপের জন্য। আগে যেটা ছিল থার্ড ডিভিশনে আপনার শুধু সুপার লিগের, সেকেন্ড ডিভিশন সুপার লিগ, যেহেতু তাদের ক্লাবগুলো পর্যায়ক্রমে ওই তাদের সিলেক্টেড ক্লাবগুলো বিনা চালানে ব্যবসা নিয়ে, তারা বিনা চালানে আপনি এন্ট্রি করে বিনা চালানে সব কিছু করতে করতে তারা কাউকে প্রতিপক্ষ না রেখে সবাই এখন খেলতেছে লিগে। তারা সবাই যেন কাউন্সিলরশিপ পায় এবং তারা যেন নির্বাচনের মাঠে আবারও সেই চট দখল করতে পারে, নাজমুল হাসান পাপনের নেতৃত্বে আবারও ওই কমিটি যেন থাকতে পারে, সেই জন্য এই আইনটা করছে। এবং এই আইনটা করার ফলে কি দেখেন, এখন দুবাই থেকে নিয়ন্ত্রণ করতেছে ক্রিকেট বোর্ড, ওই মল্লিকরা এই 13টা ক্লাবের নেতৃত্ব দিচ্ছে আমাদের ঢাকার বা 2টা ক্লাব অফিসিয়ালকে। এটা কিভাবে সম্ভব, মানে উনি কেমন করে নিয়ন্ত্রণ করেন? নিয়ন্ত্রণ করতেছে রীতিমতো তার সাথে যোগাযোগ করতেছে এরা। কারা? এই যে আপনার ঢাকার ক্লাবের ওই যে এই 16টা ক্লাবের মধ্যে 2টা ক্লাব রেলিগেটেড হয়েছে, বাকি 14টা ক্লাব। এই 14টা ক্লাবের ভোটটা নেওয়ার জন্য টোটালি হচ্ছে এখন ক্রিকেট ডিসপিউটেড ক্লাব কতগুলো এসছে এর মধ্যে? আপনি এর মধ্যে যেই ক্লাবগুলো কোয়ালিফাই করছে সবই ডিসপিউটেড এখন যারা টিকে আছে, কারণ এগুলো তো আপনার যাদের প্রতিষ্ঠাটাই হচ্ছে টোটালি হচ্ছে
ক্লাবের মানে সিসিডিএম এর আইন বহির্ভূত। সিসিডিএম যেই আমি বুঝতে পারছি যে ইরেগুলারিটিসের জায়গাটা, কিন্তু ডক্টর ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে এই মুহূর্তে কার যোগাযোগ আছে? বিসিবিতে আছেন এমন কোন পরিচালকের কি যোগাযোগ আছে? একাধিক পরিচালকের আছে যোগাযোগ। একটু কি ধারণা দেওয়া যায় যদি নাম না দিলাম, কিন্তু একাধিক পরিচালকের যোগাযোগ আছে যারা এই 14টা ক্লাবের নিয়ন্ত্রণ করছে এবং ভোটের বাজারে এই 14টা ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ কি জানেন, বিনিময় একটাই, তাদের দুর্নীতি অনিয়ম প্রকাশ করা যাবে না। তারা দুর্নীতি দমন যদি আপনার অনুসন্ধান করে তাহলে কি এইটা ধোপে টিকবে কিনা, মানে এটা প্রকাশ? আমার প্রশ্ন হচ্ছে দুর্নীতি দমন এখন যে দুদক যেই জায়গায় প্রক্রিয়াটা গেছে, এই প্রক্রিয়াটা কতটা কঠোরভাবে তারা প্রতিপালন করতে পারবে এটা দেখার ব্যাপার। আপনি ধরেন যে প্রক্রিয়াগত যে ত্রুটিগুলো এটাকে তাকে জানতে হবে। ধরেন আপনি মিউজিক সুপারস্টার, আপনি বিপিএল এর থার্ড আসরে উনি টিকিট বিক্রির শর্ত পেল, সে টিকিট বিক্রির শর্ত যে মিউজিক সুপারস্টার শেখ হেলালকে দেওয়া হলো, যিনি হলো বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, যাকে দেওয়া হলো, উনি কি, হ্যাঁ শেখ সোহেলকে দেওয়া হলো, উনি কি আসলে এইটা কি আপনি লিস্ট দেওয়া হয়েছে? আপনি খেয়াল করেন, ক্রিকেট বোর্ড টিকিট বিক্রির লিস্ট দিয়েছে ক্রিকেট বোর্ডের এক পরিচালককে, যিনি কিনা কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান এবং হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। খেয়াল করেন, তাহলে ওই জায়গাটা কি আপনি যখন লিস্ট দিবেন নিশ্চয়ই আপনাকে একটা বিডিং করছেন, কিন্তু আশ্চর্য হলো সত্য কোনো বিডিং হয় নাই। অর্থাৎ আপনি অভিযুক্ত কে হচ্ছে, এবং উনি কিন্তু টানা উনি 5টি আসরের লিজ পেয়েছেন উনি, এবং এই প্রক্রিয়াটা পুরোপুরি অস্বচ্ছ প্রক্রিয়া এই কারণেই যে ওইখানে কিন্তু আপনার একটা কমিটি ছিল, টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি। টেন্ডার অ্যান্ড পারচেস কমিটির চেয়ারম্যান ছিল, উনি অভিযুক্ত হবেন যেহেতু বিডিং হয় নাই, কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। পারচেস কমিটি তখন সমুত ইসমাইল হায়দার নো, টেন্ডার পারচেস কমিটির চেয়ারম্যান ছিল তখন হচ্ছে আপনার ডক্টর কি না, আপনি অ্যাডভোকেট আনোয়ার, আপনার রংপুরের অ্যাডভোকেট আনোয়ার, যিনি হচ্ছে দাবি করেন যে উনি হাইয়েস্ট ট্যাক্স পেইড রংপুরের, বারবার উনি কার্ড দেখান আমাদেরকে, সাংবাদিকদেরকে, অথচ প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে উনি সম্পৃক্ত ছিলেন। আচ্ছা, আপনি তাকে ধরেন, সে তো আমি যত জানি তার তো এখনো নিয়মিত মামলাও তার বিরুদ্ধে রুজু আছে, তাকে ধরলেই তো আপনি তথ্যগুলো পাবেন। আপনি পুরো প্রক্রিয়াগুলো অসঙ্গতি। আপনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে আপনি কি করে ফ্রেট করেন আপনার প্রতিষ্ঠান তো এনলিস্টই হবে না। আপনি পুরো প্রক্রিয়াটা এতই অস্বচ্ছ ছিল। টিকিট বিক্রিতে ফ্রেট কে করেছেন আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, এনলিস্টেড কোম্পানি ফ্রেট করছে। এবং একটা শুধু এই যে আপনার মিউজিক সুপারস্টার যে এআর রহমানের যে ইনস্ট্রুমেন্ট আনার জন্য 2,47,00,000 টাকা উনি ফ্রেট করছে একটাই, এবং উনি এই যে গত 10 বছরে কতগুলো ফ্রেট করছে তালিকা যোগ করেন। জাস্ট একজন অভিযুক্ত পরিচালক যিনি আসলে বোর্ড থেকে বেরিয়ে গিয়েছিলেন মানে ক্যাসিনো কেলেঙ্কারির জন্য, তার নাম তো আমরা দুদকের এই লিস্টে দেখলাম থাকবে। আপনি খেয়াল, উনিও তো এই 16টা ক্লাবের সাথে এই যেগুলো কোয়ালিফাই করছে, উনিও তো সম্পৃক্ত আছে এর সাথে। তাহলে কি ভোটের অঙ্কটাই এমন ভাবে, মানে এইবার তাহলে আমরা পরবর্তী বিসিবি ইলেকশনটা তাহলে কি দাঁড়াচ্ছে? ওই যে ম্যানিপুলেট করার জন্য যে আমাদের ভোট সর্বোচ্চ আছে, এই ক্লাবগুলোকে নিয়ে কিন্তু সর্বোচ্চ। আপনি তাদের দুর্নীতি বিচার করবেন না বলেই তো দেখেন, আপনি খেয়াল করে দেখেন, আমি অনেকবার প্রশ্ন করেছি, অনেকবারই জানতে চেয়েছি, তাহলে কি ফারুক আহমেদের নেতৃত্বাধীন এই বোর্ডের কি আপনি সদিচ্ছার অভাব দেখছেন কিনা? ফারুক ভাইকে আমি জানি না, ফারুক ভাই আমি তার নেতৃত্বাধীন বোর্ডের কথা বলছি। 100% ফারুক ভাই কঠোর হওয়া উচিত ছিল। এবং এখন যে বলতেছেন এরা যে আপনি কালকে সিও বলেন যারা যখন যা চাচ্ছে সহযোগিতা করছে, আমি নিশ্চিত করে আপনাকে বলে দিতে পারি এই কয় মাসে এই ধরনের সহযোগিতা কেউই পায় নাই, দিতে হয় নাই। আপনি যে ক্রিকেট বোর্ডের যে অর্থ বিভাগ পরিচালনা করে একজন বিকম্পাস লোক, একেবারে খুবই সাধারণ মানের একটা লোক, যাকে দিয়ে আপনি একটা সর্বোচ্চ কেরানির পদে চাকরি দিবেন, এর বেশি দিবেন না। উনি ক্রিকেট বোর্ডের যখন ওই যে পুরন বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে ক্রিকেট বোর্ড ছিল ওইখানে উনি এক্সিকিউটিভ পোস্টে ছিল, 3,200 টাকা বেতন। এখন ক্রিকেট বোর্ডের এই দুর্নীতিবাজ যে পরিচালকদের সহায়ক হওয়ার কারণে ওনার বেতন বাড়তে 2 লক্ষ টাকা হয়েছে। তার আন্ডারে চাকরি করে MBA করা BBA করা ছেলে আছে, অথচ সে কিন্তু একটা বিকম্পাস ছেলে। সে কি করে ক্রিকেট বোর্ডে এত বড় ফিনান্স মেনটেন করবে? আপনি খেয়াল করে দেখেন, আপনি একটা ব্যাংকের এই যে আপনার নিচে IFSC ব্যাংক আছে, বেশ কিছু ব্যাংক আছে, একটা ব্যাংকের 125 শাখা, 30 শাখা, 200 শাখার অডিট রিপোর্ট, বাৎসরিক অডিট রিপোর্ট হচ্ছে 7 লাখ টাকা, 8 লাখ টাকা, সর্বোচ্চ 13 লাখ টাকা আমি ফিগার পেয়েছি। আর ক্রিকেট বোর্ডের অডিট রিপোর্ট হয় 46 লাখ টাকায়। 400 কোটি টাকার অডিট রিপোর্ট করে 46 লাখ টাকা খরচ করে। এবং সেখানে আর একটা তথ্য দিয়ে রাখি আপনাকে, যে এইখানেও হচ্ছে একটা আত্মীকরণের কত গন্ধ আছে, যে আপনার খুব কাছের লোককে দিয়ে অডিট করানো হচ্ছে। সেই এখন তাহলে দুদক যদি অনিয়মগুলো খুঁজে পায়, তারা এতদিন খুঁজে পেল না কেন? তাহলে ওই সমস্ত অডিট কোম্পানিগুলোকে শুলে চড়ানো উচিত।
যে তারা Absolutely, তারা কোন কাগজের ভিত্তিতে ক্রিকেট বোর্ডের অডিট রিপোর্টকে তারা একেবারে প্রশ্রয় দিয়ে চলে গেছে এবং এটাকে যথার্থ অডিট রিপোর্ট বলে লিখে গেছে। তার মানে তাদেরকেও অ্যাকাউন্টেবিলিটি আমি আপনার মাধ্যমে এনটিভি দর্শকের জানাতে চাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে সর্বশেষ যে অডিট রিপোর্ট 2022-23 জানেন, এই 2022-23 যে 46 লাখ টাকা খরচ করে যে অডিট রিপোর্ট তৈরি করেছে ক্রিকেট বোর্ড, এই অডিট রিপোর্টের লেন্থ হচ্ছে 34 পৃষ্ঠা, যার মধ্যে 18 পৃষ্ঠা হলো অবজারভেশন, 16 পৃষ্ঠা হচ্ছে ফিগার আউট। এবং সেই ফিগার আউটে আপনি কোনো জায়গায় ডিসক্রিপশন পাবেন না, কোনো সাবহেড নেই, কোনো কিছু নেই। কার স্বার্থে এগুলো করা হয়েছে? যেন আপনি জেনারেল কাউন্সিলে কেউ না বুঝতে পারে, এই জন্য করা হয়েছে। ক্রিকেট বোর্ডের যদি আপনি মিটিং এক্সপেন্সেস দেখেন, ওটা তো ধরা উচিত অনেকগুলো। মিটিং এক্সপেন্সেস দেখলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। শুধু মিটিং এক্সপেন্সেস ভাই আমরা আসলে এইগুলো ধারণ করার মতো অবস্থা এই মুহূর্তেও নাই, মানে আমাদের সময়টাও নাই। আমরা মানে অনেক আরও আলাপ বাকি ছিল, বেশ কারণেই আসলে আলাপগুলো আমরা দীর্ঘায়িত করতে পারলাম না। আমরা আশা করছি খুব শিগগিরই আমরা আবারও আপনাকে আমন্ত্রণ জানাতে পারবো স্টুডিওতে টু ডিসকাস ইট ফার্দার। আরও জানার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। ততক্ষণ নিশ্চয়ই দুদকের ইনভেস্টিগেশনটা চলমান থাকবে, শুধু ক্রিকেট বোর্ডে নয়, স্পোর্টসের অঙ্গনে, সেই প্রত্যাশাই করছি আমরা। ধন্যবাদ সবাইকে।